ম্যাডাম, চিঠিটা পড়ে যদি আপনার কিছু বলার থাকে তাহলে নিউ আলিপুরে সাহেবের বাড়িতে আপনি দেখা করে আসতে পারেন। ঠিক আছে, তুমি যাও। আপনি যাবেন কিনা সেটাও আমাকে জেনে যেতে বলেছে। আমি যাব না। অফিস থেকে পাঠিয়েছে বাবা, সঙ্গে একটা চেক। আমার চাকরিটা চলে গেছে। চলে গেছে মানে? কি বলছিস তুই? কেন চলে গেল? আজ অব্দি কটা কেনর উত্তর তুমি পেয়েছো বলো? প্রাইভেট কোম্পানি, যা খুশি তাই তো করে। তবে আর কি, এখন ধেই ধেই করে নৃত্য করো, পুনর্মূষিকও ভব। খবরটা পেয়ে ছুটে আসলাম মা। বসুন না চারুবাবু। ঠিক আছে। চিন্তা করবেন না চারুবাবু, আমি খুব শিগগির নিজেকে সামলে নেব। না না মা, দুঃখ পাবার কিচ্ছু নেই। আমরা অফিসের সবাই মিলে সেক্রেটারির কাছে একটা কমপ্লেন লেটার দেবো ওই জেনারেল ম্যানেজারের এগেনস্টে। ব্যাটা একেবারে লম্পট। দিয়ে কোনো লাভ নেই, কারণ আমাকে ডেকে পাঠালেও আমি আর ওখানে যাব না। তোমার মতো মেয়ের পক্ষেই এ কথা শোভা পায় মা। কিন্তু মা, এরপর কি করবে? আপাতত ভাবছিলাম একটা 30-40 টাকার মধ্যে যদি বাড়ি ভাড়া পাওয়া যায়। আপনি তো আমাদের আগের বাড়িটা দেখেছেন, সেটাও যদি পাওয়া যেত এই সময়। আমি একবার চেষ্টা করব মা, নিশ্চয়ই চেষ্টা করব। তার আগে বলি কি মা, যদি কোনো গার্লস স্কুলে তুমি চাকরি করো, তোমার কোনো আপত্তি আছে? আমি এখানকার গার্লস স্কুলের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। তুমি একটা দরখাস্ত করো না মা, আমি যদি একবার সুপারিশ করে দিই নিশ্চয়ই তারা তার মূল্য দেবে। আপনাকে ধন্যবাদ দেব না চারুবাবু, আপনি আমাকে মা বলে ডেকেছেন। আমিও তোমার কাছ থেকে ধন্যবাদ চাই না মা। অফিস থেকে ছুটে আসি কেন জানো মা? শুধু এক কাপ চা খাবো বলে। বসুন, আনছি। আজ আপনাকে একটু চা পর্যন্ত খাওয়াতে পারলাম না। সেই কখন এসেছেন? না না, চায়ের কথা থাক। আমি ভাবছি অবন্তী মায়ের কথা। ওর কি রোজই এত রাত হয় ফিরতে? হ্যাঁ, রোজই রাত করে ফেরে। তা প্রায় 8টা-9টা হবে। আসলে স্কুল থেকে বেরিয়ে তারপরে দুটো ছাত্রী পড়াতে হয়তো, না হলে চলবে কি করে? আসলে স্কুলের সামান্য 60-65 টাকা মাইনে তো আর সংসার চলে না। ভাগ্যিস পেনশনের টাকা কটা ছিল, তাই রক্ষে। আমি ভাবছি এত পরিশ্রম সহ্য হবে তো? সইবে। গরিবের সব সহ্য করতে হয়। তবে আপনার মতন একজন শুভাকাঙ্ক্ষী পেয়েছে, এটাও তো অনেক বড় কথা। আমি আর কি করতে পেরেছি বলুন? না, ও কথা বলবেন না চিরবাবু। আপনার জন্যই তো স্কুলের চাকরিটা পেয়েছে সে।
থাক থাক, ও কথা থাক। ভালো কথা, স্কুলের কথা বলতেই না মনে পড়ে গেল, ওই আপনি আমাদের স্কুলের যে সেক্রেটারি মানে অনুপম বাবু, ওনাকে চেনেন তো? অনুপম? না, আমি তো ঠিক বুঝতে পারছি না। আচ্ছা, আপনি কি অবন্তিমার সঙ্গে সম্বন্ধের কথা বলতে কথাটা বলছেন? শুনেছি তো ওরা খুব বড় লোক। সে ঠিকই শুনেছেন, বেলেঘাটা মেন রোডের উপর মস্ত বাড়ি, আর উকিলের পসরও নাকি খুব ভালো, আর খুব সৎ ছেলে। আপনার কথা শুনে মনে হচ্ছে, হ্যাঁ, ছেলেটা বাধ্য হয়ে আমাদের বাড়িতে এসেছে ঠিকই, তবে অত বড় সম্পর্কের কথা আমি কখনো কল্পনাতেও আনতে পারিনি। আমি একটা কথা বলি, অবন্তিমায়ের অনুপমকে পছন্দ হবে কিনা জানি না, তবে অনুপমের যে অবন্তীকে পছন্দ এটা কিন্তু আমি হলফ করে বলতে পারি। ওসব আমি বলতে পারবো না, তবে চারুবাবু, আপনার জন্য যে বাড়িটা ফিরে পেয়েছি সেই জন্য কিন্তু আমরা খুব কৃতজ্ঞ। একটা কথা বলি, আমি তো অবন্তিমাকে চিনি, বড় অভিমানী মেয়ে। ওকে আবার এই হট করে বিয়ের কথা বলতে যাবেন না, দেখবেন হয়তো বলে বসবে, কেন তোমরা কি আমার প্রতি দয়া দেখাচ্ছ? এটা আপনি ঠিকই বলেছেন। আমার মেয়ে তো আমি থেকে চিনি। আসলে ও বারবার এক কথা বলে, জানেন, যে উঁচু মাথা কারোর কাছে হেঁট করবো না। এই দাদা, এই তোর একটা চিঠি এসছে। আজকে হয়তো তোমাকে ভালোবাসার বদলে একটা মন পেয়েছি, কিন্তু আমাকে আর ভুল করে বিশ্বাস করো না। শেখর, না, আমি পারবো না, আমি পারবো না শেখর। তোমার মহত্ব দিয়ে তুমি আমাকে অনেক বেশি নিচু করে দিয়েছ। আমার সব অপরাধ ভুলে গিয়ে আজ তুমি আমাকে তোমার কাছে টেনে নিয়ে দয়া করছো, কিন্তু না শেখর, আমার সমস্ত অহংকারকে মিশিয়ে দিয়ে আমি তোমার সে দয়া নিতে পারবো না। পারবো না। তোমার এসব সাজে না অবন্তী, তোমার উঁচু মাথা কেউ হেট করতে পারবে না, কেউ না। তোমার প্লুরিসির ব্যথাটা কেমন আছে? আছে, কিন্তু ভুলে গেছি। আমাকে শাস্তি দেওয়ার জন্য এসব করলে বুঝি?
কি করেছি আমি? এই যে দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছ, সে তো আমি নিজের খুশিতে করছি। যাতে অন্তত তোমার সামনে আমার এই নিচু মাথাটা তুলে দাঁড়াবার জোর পাই। তুমি তো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছো অবন্তী। তবে একটা কথা, আমার কাছ থেকে আর কখনো সরে যেও না। যাবো না, যাবো না, কিন্তু আর একবার আমাকে মাথা নামাবার সুযোগ দাও। সেই সুযোগ জীবনে অনেক পাবে।